হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লোকশো। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ক্লাস। এবং আমরা এই ক্লাসে পড়বো মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি, পতন, আহ, তোমার শাসন ব্যবস্থা, অর্থাৎ মানে মৌর্য সাম্রাজ্যের শেষ যে পার্টটা না, সেটা আমরা এখানে কভার করবো। আজকে আমাদের মৌর্য সাম্রাজ্য কমপ্লিট হবে। এর প্রথম ক্লাসে আমরা মানে মৌর্য সাম্রাজ্যের প্রথম পার্টে আমরা পড়েছি তোমার চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার। সেকেন্ড পার্টে পড়েছি অশোককে নিয়ে, এবং আজকে আমরা এইটা দিয়ে আমরা পুরো সাম্রাজ্যটা শেষ করব। আমরা প্রায় ধরো এখানে প্রায় 100টার কাছাকাছি আমরা এমসিকিউ সলভ করেছি। এই এমসিকিউ যদি তোমরা করে নিতে পারো এবং এই যখন আমি কনসেপ্ট বলি সেগুলো লিখে নিতে পারো, তোমাদের আশা করা যায় মৌর্য সম্পর্কে মানে মানে মৌর্য ডাইনেস্টি সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। কারণ আমি এখানে যেভাবে করিয়ে দিয়েছি পুরো পেইড ব্যাচের মধ্যেই তোমাদেরকে করিয়েছি। তোমাদের এই ক্লাসগুলো তোমরা যদি করে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যারা ধরো আজকে নতুন ক্লাস করছো তাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে তোমরা রেকর্ড থাকবে, সেগুলো তোমরা দেখে নেবে, দেখে দেখে ক্লাসগুলো করে নেবে, তাহলে আশা করা যায় তোমাদের আর কোনো প্রবলেম হবে না। মৌর্য সাম্রাজ্য নিয়ে আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। আমাদের চ্যানেলের লোগো এটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কি করে নোটস পাবে সব আমি ক্লাসের লাস্টে বলে দেবো। আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে এই নম্বরে ফোন করবে, 9476429107, এই নম্বরে আমাকে ফোন করবে। কেমন? এটা আমার অফিসিয়াল নাম্বার, এই নম্বরে আমাকে কল করবে। তো চলো শুরু করি। আচ্ছা চলো, মৌর্য সাম্রাজ্য, অর্থনীতি, শাসন ব্যবস্থা। তার আগে চলো বেসিক একটা ধারণা করতে হয়। মৌর্য শাসন মূলত তোমার রাজতান্ত্রিক শাসন, মানে রাজাই সর্বসর্ব, এবং মানে রাজার শাসনটাই এখানে মানে কি বলবো প্রাধান্য দেওয়া হয়েছে, রাজাকেই তোমার দেওয়া হয়েছে। এবং মানে রাজার পরে ছিল রাজাকে হেল্প করার জন্য কিছু মন্ত্রী। এই মন্ত্রীরা তোমার কখনো মানে তোমার পুরোহিত, মানে মন্ত্রীদের মধ্যে ছিল পুরোহিত, এবং মন্ত্রীরা তোমার মাইনে পেতো, মানে স্যালারি পেতো 48,000 পান করে। তাহলে প্রথমে সেন্ট্রালে কে ছিল? রাজা। রাজা মানে সর্বসর্বা। রাজার নিচে ছিল তোমার মন্ত্রী পরিষদ আলাদা, পরিষদটা করে বলছি, মন্ত্রী। আর এই মন্ত্রীদের বিভিন্নভাবে নিয়োগ করা হতো, তাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে, অর্থনৈতিক পরীক্ষা, বিভিন্ন চরিত্রের পরীক্ষা, বিভিন্ন মাধ্যমে তারা আসতেন। এবং এই মন্ত্রীদের মাইনে ছিল কত? 48,000 পান, অর্থাৎ ওই ওই পান হলো একটা রৌপ্য মুদ্রা, বুঝতে পেরেছো? 48,000 পান অর্থাৎ 48,000 একটা, এটা হলো রৌপ্য মুদ্রা। এই পান হলো একটা রৌপ্য মুদ্রা আর কি। 48,000 পান রৌপ্য মুদ্রা মুদ্রা। আর মন্ত্রীকে, তার নিচে ছিল মন্ত্রী পরিষদ, বুঝতে পেরেছো? এই মন্ত্রী পরিষদ রাজাকে বিভিন্ন ধর আপৎকালীন বিভিন্ন জায়গায় মানে পরামর্শ দিত আর কি, মানে হেল্প করতো। মন্ত্রী পরিষদ, এদের মাইনে ছিল তোমার কত? 12,000 পান। এদের মাইনে ছিল তোমার 12,000 পান। 12,000 পান। আমরা আগের দিন পড়েছিলাম অশোক, তার আগে পড়েছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, তারপর অশোক। এবং ধরা হয় যে অশোকই মৌর্য সাম্রাজ্যের সব থেকে তোমার আর কি কি বলবো সব শক্তিশালী। তারপরে বৃহদ্রথ ওদের শেষ রাজা, বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ। বৃহদ্রথকে তো 187 মানে খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। সব আমরা আস্তে আস্তে জানবো। এবং মৌর্য যুগে রাজাকে রাজন বলা হতো, অর্থাৎ রাজা যেহেতু তোমার হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন, তাই রাজাকে বলা হতো রাজন, বুঝতে পেরেছো? এইগুলো একটু লিখে নেবে। এবং এই যে মন্ত্রী, এদেরকে মন্ত্রী বলা হতো, মন্ত্রীন বলা হতো। তোমার হচ্ছে মন্ত্রী পদের এবং এই মন্ত্রী পদের সমতুল্য, মানে মন্ত্রীর যা র্যাঙ্ক আর সবার র্যাঙ্ক, মানে সেই র্যাঙ্ক অনুযায়ী ছিল তোমার পুরোহিত, প্রধান মহিষী মানে রাজার প্রধান যে রানী, মানে তাকেও ওই টাইপের মন্ত্রীর মতো সম্মান দেওয়া হতো, মন্ত্রীর মতো স্যালারি পেতেন। তারপরে তোমার রাজমাতা, যুবরাজ এবং সেনাপতি, এরা হলে মন্ত্রীর সমতুল্যই ছিল, মানে মন্ত্রীর র্যাঙ্কেরই অফিসার আর কি। এবং মন্ত্রী পরিষদ মূল কাজ ছিল জরুরি অবস্থায় রাজাকে পরামর্শ প্রদান করা। তাহলে বুঝতে পেরেছো মন্ত্রীদের প্রধান কাজ কি? তোমার হচ্ছে জরুরি অবস্থায় রাজাকে মানে অ্যাডভাইস দেওয়া, বুঝতে পেরেছো? এবার অধ্যক্ষ, তোমার হচ্ছে ওই আমাদের হচ্ছে ওই তোমার হচ্ছে অর্থশাস্ত্রের অধ্যক্ষের বর্ণনা পাওয়া যায়। 32 জন অধ্যক্ষের বর্ণনা পাওয়া যায় তোমার। তা অধ্যক্ষ হলো তোমার এরা হলো মানে মূলত সেনা, মানে মৌর্য শাসন ব্যবস্থায় প্রতিটি বিভাগে অধ্যক্ষ, মানে এক একটা বিভাগ, ধরো শাসন বিভাগ, এই এক একটা বিভাগের হেড থাকতো, তাদেরকে অধ্যক্ষ বলা হতো। মানে রাজস্ব বিভাগের যিনি হেড, মানে যিনি ট্যাক্স কালেক্ট করতেন, তাকে সমাহারকর্তা, এবং রাজকোষের অধ্যক্ষকে বলা হতো সন্নিধাতা। এবার গুপ্তচর বিভাগ যিনি ছিল, গুপ্তচর বিভাগ যারা ধরো ওই স্পাইগিরি করতে, এখন যেরকম দেখো না এজেন্ট, সিবিআই সেট, এই টাইপের। তারপরে তোমার রাজস্ব বিভাগ, বৈদেশিক বিভাগ, সামরিক বিভাগ, বিচার বিভাগ, সবগুলোই ছিল। কিন্তু এখন যেরকম আধুনিক তোমার কি বলবো
তোমার শাসন ব্যবস্থা, সেটা কিন্তু মৌর্য সাম্রাজ্যে দেখা গেছে। বুঝতে পেরেছো? রাজস্ব বিভাগের মধ্যে ছিল করগুলোর মধ্যে বলি, ভাগ, প্রণয় কর, তারপরে তোমার অন্যায় কর, জল কর, তারপরে তোমার পথকর, গৃহকর, এইগুলো ছিল। সম্হারতারা যেরকম কর সংগ্রহ করতেন ওনারা, সান্নিধ্যাতার রাজকোষের ভারপ্রাপ্ত প্রধান আধিকারিক ছিলেন এরা। বৈদেশিক দপ্তর, একটা কথা মানে এই মৌর্য সাম্রাজ্যে কিন্তু তোমার মানে সেই পাসপোর্ট মানে বিদেশি মানে একটা পাসপোর্টের কিন্তু একটা ধারণা পাওয়া গেছে, যেটা আমি পড়ানোর মধ্যে বলবো তোমাদের। তারপরে গ্রিক বিবরণ অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য সেনা বিভাগে 6টি বাহিনীতে বিভক্ত ছিল: পদাতিক, অশ্বারোহী, হস্তি বাহিনী, নৌবাহিনী, যুদ্ধরত বাহিনী এবং রসদ ও যানবাহন বাহিনী। আর বিচার বিভাগের মধ্যে তোমার আছে যারা সীমান্ত অঞ্চল মানে বর্ডারে থাকতেন, মানে বর্ডারের ভারপ্রাপ্ত, তাদেরকে অন্ত মহাপাত্র বলা হতো। তারপরে তোমার তখন কিন্তু এখন যারা আমাদের আদালত বা কোর্ট, তখন কিন্তু কোর্টের কনসেপ্ট ছিল, মানে তোমার মানে দেওয়ানি যে আদালতটা তাকে হলো ধর্মস্থানীয়, ফৌজদারি আদালতকে বলা হতো কণ্টক শোধন, এগুলো বলা হতো। চলো এবার শুরু করি। কে সপ্তাঙ্গ অঙ্গ প্রচার করেন? অশোক, বৃহদ্রথ, বিন্দুসার আর হলো কৌটিল্য। কে সপ্তাঙ্গ অঙ্গ প্রচার করেন? তোমার হচ্ছে অশোক, বৃহদ্রথ, বিন্দুসার, কৌটিল্য। উত্তর হবে তোমার কৌটিল্য। তাহলে চলো, কৌটিল্য এই তোমার হচ্ছে তোমার হচ্ছে অঙ্গ, মানে একটা সপ্ত অঙ্গ মানে রাজ্য চালাতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে, এইগুলোকে মূলত সপ্ত অঙ্গ বলে তোমার। যেরকম তোমার হচ্ছে 7টা, চলে আমি লিখে দিই। স্বামীন, দন্তেশ্বয় ব্যাকার ময়সী জন, স্বামীন, ইনি হলো রাজাকে স্বামীন বলা হতো তখন, মানে এই সপ্তঙ্গের অংশ রাজা মানে। তারপরে তোমার হচ্ছে অমত্য, অমাত্য, অমাত্য মানে মন্ত্রী যেসব ওই। তারপর তোমার জনপদ, জনপদ। তারপরে তোমার অঞ্চল, অঞ্চলের জনসংখ্যা, অঞ্চল জনসংখ্যা আর কি, মানে একটা অঞ্চলের জনসংখ্যা সেটা আর কি, অঞ্চল জনসংখ্যা, জনসংখ্যা। তারপরে তোমার দুর্গ, দুর্গ মানে বড় যে বিল্ডিং জাতীয় ওগুলো, দুর্গ। ওটা কোষ, তোমার হচ্ছে ট্রেজারি, মানে যে রাজার দেশে তোমার কোষাগার, সেই তোমার ট্রেজারি, ট্রেজারি। তোমার বল, মানে সেনাদেরকে বল বলা হতো, সেনা। তারপরে তোমার মিত্র, মানে রাজার যারা সব যেসব মানে রাজার যেসব বন্ধু মিত্র রাজ্যগুলো থাকতো সেইগুলোকে আর কি মিত্র, মিত্র। এইগুলো তোমার সপ্তাঙ্গ, এবং এটা এটা মানে এটা প্রচার করেন বা এটা চালু করেন কে? কৌটিল্য চাণক্য। এবং এই মানে তার মতে রাজ্য চালাতে গেলে এই অনুযায়ী মানে এই নিয়মে চালাতে হবে, বুঝতে পেরেছো? প্রথমে থাকবে রাজা, তারপরে অমর্ত্য বা মন্ত্রী, তারপরে মানে জনগণ আর কি, অঞ্চল জনসংখ্যা, তাদের বড় দুর্গ, কোষ, রাজার ট্রেজারি, তারপর বল এবং মিত্র। বুঝতে পেরেছো? মৌর্য সাম্রাজ্যের মন্ত্রীদের বেতন কত ছিল? 12,000 পান, 48,000 পান, আর 38,000 পান, 24,000 পান। মৌর্য সাম্রাজ্যের মন্ত্রীদের বেতন ছিল কত? তোমার একটু আগেই বলেছিলাম, আর কত? 48,000 পান। আর এই মন্ত্রী পরিষদের বেতন ছিল 12,000 পান। বুঝতে পেরেছো? তো চলো, অর্থশাস্ত্র অনুসারে কতজন অধ্যক্ষের পদ ছিল মৌর্য সাম্রাজ্যে? অর্থশাস্ত্র অনুযায়ী কতজন পদ ছিল মানে মৌর্য সাম্রাজ্যে? 32, 16, 40, 45। একটু আগে বলেছিলাম, তার উত্তর হবে তোমার 32। মৌর্য সাম্রাজ্য অনুসারে কত তোমার অধ্যক্ষের পদ ছিল? 32 জন, মানে 32টা পোস্ট ছিল আর কি তোমার। বুঝতে পেরেছো? মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবাহিনীতে স্থায়ী কত লক্ষ সেনা ছিল? 12 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ, 3 লক্ষ। উত্তর হবে তোমার 6 লক্ষ সেনা ছিল। মেগাস্থেনিস ইনি এটা মানে বর্ণনা করছেন আর কি। শাসন, মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কি বলা হতো? স্থানিক, গ্রামিক, বালাধ্যক্ষ, গোপ। আবার বলছি, সে তোমার মৌর্য সাম্রাজ্যে গ্রামের প্রধানকে কি বলা হতো? তোমার হচ্ছে স্থানিক, গ্রামিক, বলাধ্যক্ষ, গোপ। বলা হতো তোমার গ্রামিক। বুঝতে পেরেছো? গ্রামের প্রধানকে বলা হতো তোমার গ্রামিক, গ্রামিক। আর জেলার যে প্রধান ছিল না, মানে জেলা যে দেখাশোনা করতেন, তাকে বলা হতো তোমার স্থানিক। বুঝতে পেরেছো? মানে মানে কি বলবি, সরি সরি, মানে তোমার এই যে 5টা মানে জেলা, যখন তাকে রাজুক বলা হতো, ভুল বলেছি। তোমার হচ্ছে ধরো 5টা বা 10টা গ্রাম নিয়ে, 5 ও 10টা গ্রাম নিয়ে, 10টি গ্রাম নিয়ে গঠিত হতো গোপ বা স্থানিক। এই গোপ আর স্থানিক এক, এই গোপ আর স্থানিক এক। বুঝতে পেরেছো? তা 5টা বা তোমার এক না, মানে তোমার ওই দুটো নামই ছিল। ধরো তোমার এলাকায় যেটা 5টা গ্রাম নিয়ে স্থানিক, অন্য এলাকায় সেটাকে গোপ বলা হতো, এই টাইপের। তো ওটা হতো তোমার স্থানিক বা গোপ আর কি। বুঝতে পেরেছো? তাহলে কি 5 ও 10টি স্থানীয়, ওটা তো তোমার স্থানিক বা গোপ।
আর তোমার হচ্ছে বলাদক্ষ হলো তোমার হচ্ছে ধরো ওই হ্যালো, শোনা যাচ্ছে? একটা সমস্যা হলো। এটা বলাদক্ষ সেভাবে নেই তোমার, এটা হচ্ছে, তাহলে চলো পরেরটাই যাই। আজকে আমার সত্যি কথা শরীরটা ভালো না, মানে আমি সেই এনার্জি পাচ্ছি না পড়াতে, ঠান্ডা লেগেছে, খুব হাঁচি হচ্ছে। জেলা শাসক মৌর্য শাসন ব্যবস্থায় কি নামে পরিচিত ছিল? আস্তিনময় কুমার অগ্রগণ্য স্থানিক। জেলা শাসক তোমার হচ্ছে মৌর্য সাম্রাজ্য কি নামে পরিচিত ছিল? অস্তেনময়, কুমার, তোমার হচ্ছে অগ্রণময়, আর হচ্ছে রাজুক। এটা একটু ভুল আছে, স্থানিক হবে না, এটা হবে কিনা রাজুক হবে। তোমার রাজুক জেলার যে প্রধান তাকে রাজুক বলা হতো। আমি এটা পরে ঠিক করে দেবো, তোমার রাজুক হবে, এটা আমি পরে ঠিক করে দেবো। উত্তর হবে তোমার রাজুক হবে, বুঝলে? উত্তরটা রাজুক হবে। মৌর্য যুগের সন্ধির দ্বারা মিত্রতা নীতির কে কি বলা হতো? ধরো তুমি একটা রাজ্যের সাথে যুদ্ধ করলে, তুমি তখন পরে আবার ধরো সন্ধি করে নিচ্ছ, তো সেইটাকে কি বলা হতো? এটাকে বলা হতো তোমার সাম, দান, ভেদ। ভেদ দুবার হয়ে গেছে, একবার হবে এটা, ভেদ আর দণ্ড। তাহলে মৌর্য যুগে সন্ধির দ্বারা মিত্রতা এর নীতিকে কি বলা হতো? সাম, দান, ভেদ, দণ্ড বলা হতো তোমার সাম। মৌর্য যুগে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল না, এটা কে বলেছেন? মেগাস্তেনিস, চাণক্য, অশ্বঘোষ, উপরের কেউ না। উত্তর হবে তোমার মেগাস্তেনিস। কারণ মানে কৃতদাস প্রথা ছিল না এটা ভুল, কৃতদাস ছিল, কিন্তু ভারতের কৃতদাসরা অনেকটা তোমার মানে কি বলবো, মানে স্বাধীন ছিল এরা, বুঝতে পেরেছো? সেইভাবে অত্যাচার করা হতো না বলে সেই জন্য মেগাস্তেনিসের মনে হয়েছে যে ভারতীয় মানে কৃতদাস প্রথা ছিল না, মেগাস্তেনিসের এইটা মনে হয়েছে। কিন্তু ভারতেও কিন্তু কৃতদাস প্রথা ছিল, মানে গ্রিকের যে কৃতদাস তার থেকে কিন্তু ভারতের কৃতদাসরা অনেকটা স্বাধীন ছিল বলে উনি বলেছেন যে ভারতে কোনো কৃতদাস প্রথা ছিল না। মৌর্য যুগে বৃহদত্তের মৃত্যুর পর ক্ষমতায় কে এসেছিল? পুষ্যমিত্র সিংহ, বসুমিত্র, অগ্নিমিত্র, জয়স্থ মিত্র। উত্তর হবে তোমার পশুমিত্র, পুষ্যমিত্র শুঙ্গ। উনি হচ্ছে মানে বৃহদ্রথ, মৌর্য যুগের শেষ রাজা বৃহদ্রথ, এবং তার সেনাপতি ছিলেন, এবং সুযোগে ওই বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন, এবং এটা হলো 187 এটি মানে বিসিতে আর কি। শেষ সম্রাটকে, মৌর্য যুগের শেষ সম্রাটকে, এটা হবে মৌর্য যুগের শেষ সম্রাটকে। একটু আজকে পিপিটিগুলো একটু তাড়াতাড়ি বানিয়েছে তো ভুল হয়ে গেছে। মৌর্য যুগের শেষ সম্রাটকে, মৌর্য সাম্রাজ্যের বা যুগের শেষ সম্রাটকে তোমার হলো যুব সৌমিত্র সংঘ, হারসা, বৃহদ্রথ, বৃহদ্রথ, অশোক। উত্তর হবে তোমার বৃহদ্রথ। ভারতের প্রথম নিয়মকর্তা বলে কাকে চিহ্নিত করা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে, হর্ষবর্ধনকে, কনিষ্ককে, অজাতশত্রুকে। উত্তর হবে তোমার সে চন্দ্রগুপ্ত মৌর্যকে, এবং এইটা উল্লেখ করেন মেগাস্তেনিস তার ইন্ডিকা নামক বইতে। এই ভারতের নিয়মকর্তা বলে চন্দ্রগুপ্ত মৌর্যকে উনি কিন্তু উল্লেখ করেন। মৌর্য যুগের শিল্পকলাকে কয় ভাগে ভাগ করা যায়? 5, 6, আর তোমার হলো 12, 10। উত্তর হবে তোমার হলো 5 ভাগে ভাগ করা যায়। মৌর্য যুগের শিল্পকলাকে তোমার হলো 5 ভাগে ভাগ করা যায়। তো চলো 5 ভাগটা আমি বলে দিচ্ছি। মৌর্য যুগের শিল্পকলাকে তোমার 5 ভাগে ভাগ করা যায়। কাজ করছে না কি কি, চলো আমি লিখে দিচ্ছি। স্তম্ভ, স্থাপত্য, স্তূপ, স্থাপত্য, তারপর তোমার গুহা, স্থাপত্য, আর তোমার রাজপ্রসাদ স্থাপত্য, সাধের স্থাপত্য, পথ হয়েছে বলে স্থাপত্য, আর হলো টেরাকোটা স্থাপত্য, টেরাকোটা স্থাপত্য। তাহলে বুঝতে পেরেছ এই 5 ভাগ ছিল তোমার হচ্ছে তোমার মধ্যযুগের শিল্পকলা, বুঝতে পেরেছ? মৌর্য শাসন ব্যবস্থায় কয় প্রকারের জমির মালিকানা ব্যবস্থা গড়ে উঠেছিল? 5, 6, 12, 10। এক্ষেত্রে উত্তর হবে 5।
বুঝতে পেরেছি? তাহলে মৌর্য সাম্রাজ্যে 5 প্রকার জমির মালিকানা ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে এই 5 প্রকার চলো আমি লিখে দিই। পেনটা একটা ঝামেলা করছে আজকে। কৃষকের কৃষকের তোমার বংশানুক্রমিক মালিকানা ভিত্তিক জমি, বংশ না বংশানুক্রমিক মালিকানা ভিত্তিক মালিকানা ভিত্তিক জমি। কৃষকের বংশ মানে ধরো তোমার বাবা কৃষক, তোমার বাবার জমি ছিল, তুমি পেলে, এই টাইপের। সমষ্টিগত মালিকানা ভিত্তিক জমি, সমষ্টিগত মালিকানা ভিত্তিক জমি। তারপরে তোমার গৃহপতি বা বড় মাপের জমিদার সীতা জমির মালিকানা ছিল রাজার, মানে সীতা মানে ওই খাস জমি, মানে দেখবে এখন কিছু খাস জমি থাকে রেল লাইনের পাশে মাঝে উচ্ছেদ জমি, মানে সরকারের জমি, সেটাকে বলে খাস জমি। তাহলে সীতা জমির মালিকানা ছিল কার? রাজা। রাজা তোমার দেশের তখন সরকার, বুঝতে পেরেছো? তাহলে সীতা জমির মালিকানা ছিল রাজার। আর একটা ছিল কোন একটা মানে রাজ্য মালিকানা, কিছু জমি ডাইরেক্ট মানে তোমার রাজ্য মালিকানার টাইপের, এইটা মানে এটাই সীতার টাইপের, বাট এটা আর একটা মানে ভাগ তোমার, বুঝতে পেরেছো? রাজ্য মালিকানা। তো চলো আবার এখানে ভুলে গেছে। মৌর্য যুগের, এটা মৌর্য হবে। মৌর্য যুগের রাজস্ব সংগ্রহের প্রধানকে কি বলা হতো? এটা বাজুক হয়ে গেছে, রাজুক হবে। সমাহর্তা, রাজুক, দেবদাদক্ষ, কোষাধ্যক্ষ। মৌর্য যুগের যিনি রাজস্ব সংগ্রহ করতেন তাকে বলা হতো কি? সমাহর্তা, রাজুক, দেবদাদক্ষ, কোষাধ্যক্ষ। উত্তর হবে তোমার তোমার সমাহর্তা। রাজুক যিনি আর কি ওই তোমার জেলার যিনি প্রশাসক, মানে এখন যেরকম ডিএম এর যে কনসেপ্ট না, জেলা শাসক, সেই টাইপের, তিনি ছিলেন রাজুক। আর দেবতাদক্ষ ছিলেন যারা ধরো ওই মন্দিরের প্রধান যিনি, আর কোষাধ্যক্ষ ছিলেন যারা ওই যে ট্রেজারি বা রাজার মানে অর্থনীতি বা কোষাগারের যিনি দেখাশোনা করতেন, মূলত তিনি। বুঝতে পেরেছো? তো চলো কি হলো, সবে মুনিষে পজামম, আর এটা সবে হবে, হয়ে গেছে গো। মানে আজকে আমি পিপিটি কোনো রকম তাড়াতাড়ি তৈরি করেছি, আমি একটু সেদিন ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবে মুনিষে পজামম, এই কথাটি অশোক কততম শিলালেখতে উল্লেখ করেছিলেন? পঞ্চম, ষষ্ঠ, এটা ষষ্ঠ না, এটা ষষ্ঠ, আর সপ্তম, অষ্টম। এটা হবে তোমার হচ্ছে ষষ্ঠ শিলালিপিতে উল্লেখ করেন। বুঝতে পেরেছ? মৌর্য যুগে বংশনাক্রমিক সৈন্যদেরকে কি বলা হতো? বৃত্তিক, মৌল, বার্ধকী, অতি বিবল। যারা তোমার বংশক্রমিক, অর্থাৎ তোমার বাবার পরে তুমি মানে সেনাবাহিনীতে জয়েন করবে, তারপর তোমার ছেলে জয়েন করবে, তারপর তার ছেলে, এইভাবে তাদেরকে বলা হতো মৌল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি মৌল তো একটা কেমিস্ট্রির কনসেপ্ট না, কিন্তু আমরা এই যে এখানে মৌল বলতে তোমার এইটা বোঝানো হয়। তারপরে ধরো আরো কিছু আছে, ধরো তোমার ওই তারপরে ধরো যারা ধরো সেনাবাহিনীতে তোমার বস্যু বা তোমার শূদ্র থেকে আসতো, তাদেরকে বলা হতো তোমার ভিত্তক আর কি। তোমার ধরো বণিক বা বস্য থেকে যারা আর কি, বা বণিক বা বৈশ্য থেকে যারা সেনাবাহিনীতে আসছে তাদেরকে বলা হতো ভিত্তক। আমি লিখে দিচ্ছি, এটা তোমরা একটু ভালো করে লিখে নেবে, ভিত্তক। তারপরে যারা বংশ পরম্পরা তাদেরকে মৌল বলা হতো। তারপরে তোমার যারা উপজাতি থেকে আসতো তাদেরকে বিবল বলা হতো। উপজাতি থেকে যারা আসতো, মানে ট্রাইব, মানে জনগোষ্ঠী থেকে যারা আসতো, উপজাতি থেকে যারা আসতো তাদেরকে বলা হতো বিবল। এবং আত্মীয় যারা ধরো নিকট, বা তোমার ধরো তুমি সেনাবাহিনীতে চাকরি করো, তুমি তোমার ভাই বা পরিচিত কাউকে সেনাবাহিনীতে নিয়ে নিলে, তাই মিত্র বলে যারা আসতো, মানে মিত্রের মাধ্যমে নিকট আত্মীয় বা
আত্মীয় বা আত্মীয়র মাধ্যমে যারা আসতো বা পরিচিতর মাধ্যমে তাদেরকে মিত্র বল বলা হতো, মানে মিত্রের বলে ওরা এসছে তাই মিত্র বল। বুঝতে পেরেছো? তাহলে এই সেনা এবং এই যে সেনাপতি, মানে এদের যারা মানে সেনার প্রধান তো সেনাপতি আমরা জানি, তা সেনাপতির মাইনেও কিন্তু সে 48,000 পান, যেটা একটা মন্ত্রী পেত। তোমার আমরা এখানে পড়েছি মন্ত্রীর মাইনে কত ছিল, 48,000 পান। তাহলে সেনাপতির মাইনেও কত ছিল, 48,000 পান সেনাপতির মাইনে। আর এই যে তোমার সেনা এরা পেত তোমার 12,000 পান করে। বুঝতে পেরেছো? তোমার হচ্ছে না সেনা নায়ক পেতেন, তোমার সেনাপতি পেতেন 48,000 পান। সেনাপতি আমি লিখে দিচ্ছি দাঁড়াও। আর সেনা নায়ক যিনি ছিলেন, এক একটা মানে ভাগের যিনি, তা নায়ক, সেনা নায়ককে দিত তোমার 12,000 পান। সেনা নায়ক, সেনা নায়ক পেতেন তোমার 12,000 পান, 12,000 পান। আর তোমার হচ্ছে মুখ্য, যিনি মুখ্য ছিলেন সেনাবাহিনীর মধ্যে, তিনি পেতেন 8,000 পান। মুখ্য পেতেন মানে মুখ্য পেতেন তোমার 8,000 পান। এটা লিখলাম আর আমি এখানে লিখে দিই দাঁড়াও। আর তোমার হচ্ছে অধ্যক্ষ, মানে যিনি ওই যে অধ্যক্ষ পেতেন তোমার 4,000 পান। অধ্যক্ষ অধ্যক্ষ পেতেন কত, 4,000 পান, 4,000 পান। আর তোমার হচ্ছে সাধারণ যে সৈনিক তারা পেতেন 500 পান, মানে তোমার অর্ডিনারি দেশ বা সাধারণ সৈনিক, সাধারণ সৈনিক পেতেন 500 পান, 500 পান। বুঝতে পেরেছো? তাহলে সেনাবাহিনীর এই বিষয়টা একটু লিখে নেবে, এর থেকে কোশ্চেন আছে কিন্তু অনেক সময়। তো চলো পরেরটা যাই। মৌর্য যুগের প্রদেশের শাসনকর্তাকে কি বলা হতো? তোমার গ্রামিক, গোপ, সমহাত্রী বা অন্ত মহামাত্রা। তোমার হচ্ছে 17 তোমার হচ্ছে এটা হবে সমহত্রী, মানে যে প্রদেশ, এক একটা প্রদেশ। মৌর্য যুগে তোমার অশোকের সময় 5টা ছিল, আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় 4টে ছিল। অশোক একটা কলিঙ্গ জয় করে একটা প্রদেশ বাড়ায়। এইটা তো এক একটা যে প্রদেশগুলো ছিল না, এই প্রদেশের এক একটা কে তোমার মানে যারা প্রধান ছিল, তা তোমার তাদেরকে বলা হতো তোমার তোমার হচ্ছে ওই সমহাত্রী। আর প্রদেশগুলো আমি বলে দিচ্ছি। অবন্তী রাজা, যেটা রাজা ছিল উজ্জয়িনী, রাজধানী ছিল উজ্জয়িনী। অবন্তীর আত্মা, এটা ছিল, আমি লিখে দিচ্ছি দাঁড়াও। প্রথমে ছিল উত্তরাপথ, সরি দাঁড়াও, উত্তরাপথ, এটার অবস্থান ছিল উত্তরের প্রদেশ, মানে উত্তরাপথ, উত্তরাপথ ছিল তোমার তক্ষশিলা, তক্ষশিলা শিলা। তারপরে তোমার অবন্তিপথ, অবন্তিপথ এটা ছিল তোমার উজ্জয়িনী, উজ্জয়িনী। প্রাচ্যপথ, প্রাচ্যপথ তোষালি, এটা ছিল কলিঙ্গ, যেটা এই যে কলিঙ্গ, যেটা মানে অশোক যেটা জয় করেন। মানে আমি মোট 5টাই বলছি, অশোকের সময়টা বলছি। কলিঙ্গ বাদে বাকি 4টে ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, বিন্দুসারের সময়। বুঝতে পেরেছো? আর দক্ষিণ পথ এগুলো সব রাজধানী, এগুলো তোমার প্রদেশ, আর এগুলো তোমার রাজধানী, এগুলো রাজধানী, রাজধানী। আর দক্ষিণতম প্রদেশ, দক্ষিণ পথ, দক্ষিণ পথ ছিল তোমার সুবর্ণগিরি, সুবর্ণগিরি। আর তোমার মগধ ছিল তোমার, মানে মগধ প্রদেশের রাজধানী ছিল তোমার পাটলিপুত্র, পাটলিপুত্র। বুঝতে পেরেছো? তাহলে তোমার হচ্ছে এই আছে, এই এই প্রদেশগুলো যে এক একজন গভর্নর ছিল বা শাসক ছিলেন, তাদেরকে বলা হতো তোমার সমহাত্রী। আর গ্রামিক ছিল গ্রামে, মানে তোমার গ্রামের প্রধান। গোপ, যারা ওই তোমার ওই 10-5টা গ্রামের গোপ বা সামান্ত তৈরি করে, তার অনন্ত মহাপাত্র ছিল, মানে সীমান্তবর্তী যে অঞ্চল তার জেনে দেখাশোনা, তাদের প্রধান ছিল অনন্ত মহাপাত্র, মানে সীমান্ত অঞ্চলে যে ভারপ্রাপ্ত প্রধান আর কি উনি। জনগণের আধ্যাত্মিক কল্যাণে নিয়োজিত থাকতেন কে? মানে জনগণের আধ্যাত্মিক কল্যাণে ধর্ম মহাপাত্র, রাজন মহাপাত্র। আর পুরুষ আর কি, পুরুষ পুরুষ বা পুরুষ যেটাই বলো, পুরুষ। উত্তর হবে তোমার ধর্ম মহাপাত্র, মানে যে মন্দিরের দেখাশোনা এইসব করতে আর কি। কোন মৌর্য শাসক ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরতন্ত্র বলে উল্লেখ করেছেন? মানে কোন, কে আর কি, বা কোন ঐতিহাসিক? রমিলা থাপার, ব্যাসাম, ভিনসেন্ট স্মিথ, কোশাম্বী বলেছেন তোমার হচ্ছে ভিনসেন্ট স্মিথ।
বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস গ্রন্থে বর্ণিত রাক্ষস কোন রাজা সেনাপতি? রাক্ষস কিন্তু একজনের নাম, আবার ওই মানে গল্পের রাক্ষস সেই দত্ত ওইটা ভেবে না। মহাপদ্মনন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু। তাহলে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসের মানে একটা রাক্ষসের একটা চরিত্র আছে, একজন উল্লেখ করা আছে, সে সে তোমার ধননন্দের সেনাপতি ছিল। বুঝতে পেরেছো? সে ধননন্দের সেনাপতি ছিল। মৌর্য যুগে খাস জমিকে কি বলা হতো? সীতা, বলি, বনপাল, ভাগ। মানে তোমার মধ্য যুগে খাস জমিকে বলা হতো সীতা, আর বলি, ভাগ এগুলো মূলত তোমার কি ছিল জানো? এগুলো তোমার হলো ট্যাক্স ছিল। বুঝতে পারছো? মৌর্য যুগে মূলত তোমার ফসলের 1/4 বা 1/6 এইভাবে ট্যাক্স নেওয়া হতো। আর তোমার হচ্ছে এই আর বনপাল মানে যে ধরো বনজ খনিজ সম্পদ এই দেখা করতো, তাকে বনপাল বলা হতো। ভাগও একটা মৌর্য যুগের একটা ট্যাক্সের নাম। বুঝতে পেরেছো? বুদ্ধ দ্বারা রাজ্য যুদ্ধ, আবার ভুল, সরি, আজকে মানে পিপিটিগুলো দেখা হয়নি আমার। তাহলে যুদ্ধ দ্বারা রাজ্য জয়ের নীতি মৌর্য পররাষ্ট্র নীতি কি নামে পরিচিত? দান, ভেদ, দণ্ড। এখানে 3টেই অপশন দিয়েছে, আমি আর একটা দিতে ভুলে গেছি, 3টের মধ্যে আছে। তা উত্তর হবে তোমার দান। বুঝতে পেরেছো? মানে যুদ্ধ ধারা সরি দণ্ড হবে, মাফ করবে, দান না, দণ্ড। মানে যুদ্ধ দ্বারা রাজ্য জয়ের নীতি, মানে ধরো তোমার সাথে আমার যুদ্ধ হয়েছে, আমি তোমার কাছে যুদ্ধ করে জমিটাকে হাতিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? সেটা হবে তোমার দণ্ড। অর্থশাস্ত্রে উল্লেখিত সীতাদক্ষ কোন বিভাগের প্রধান ছিল? কৃষিদক্ষ, নারী কল্যাণ, সামরিক বিভাগ, নৌবাহিনী। তাহলে সীতাদক্ষ ছিলেন তোমার কৃষিকাজ। ওই যে কি বললাম, সীতা মানে সরকারি জমি, এবং সরকারিভাবে অনেক তোমার চাষ মানে মানে রাজা অনেক চাষ টাসও করতো। তাহলে এই সীতাদক্ষ ছিলেন যিনি কৃষিকাজ দেখাশোনা করতেন। বুঝতে পেরেছ? চলো, ভারতীয় টাকায় যে সিংহ মৈত্রী দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? যে সিংহ স্তম্ভ, সিংহ স্তম্ভ আর কি, অশোকের সিংহ মৈত্রী বা দন্তসাহিত্যায় মই ভয় স্তম্ভ দেখা যায়, সেটি কোথায় হয়েছিল? ভরত, সাঁচি, বোধগয়া, সারনাথে আবিষ্কৃত হয় তোমার এই সিংহ স্তম্ভটি। এবং ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তির কোন শাসকের নাম, মানে আন্তর্জাতিক চুক্তিতে কোন শাসকের নাম জড়িত? মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। উত্তর হবে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। ওই যে তোমার গ্রিকদের সাথে করেছিল, তারপরে তোমার ওই সেলুকাসের মেয়েকে হেলেনকে বিয়ে করেছিল। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, রমিলা থাপার নিজে তোমার অপোজ করছে যে না, এটা মানে ভুল আর কি, উনি হেলেনকে বিয়ে করেননি। আবার অনেক ঐতিহাসিকরা বলেন। নিম্নলিখিত কোন মৌর্য শাসক সেনাপতি ছিলেন তার প্রথম জীবন থেকে শুরু করেছিলেন? মানে নিম্নলিখিত কোন মৌর্য শাসক সেনাপতি হিসেবে তার প্রথম জীবন শুরু করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, বৃহদ্রথ, অশোক। উত্তর হবে তোমার অশোক। অশোক কিন্তু প্রথমে সেনাপতি, তারপর উজ্জয়িনীর শাসক ছিলেন উনি উজ্জয়িনীর গভর্নর ছিলেন, তারপরে উজ্জয়িনী থেকে তক্ষশিলায় নিয়ে আসে উনি। কিন্তু অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধনীতি সেরে দিয়েছিল, বাট এবং অনেক ঐতিহাসিকরা বলেন যে এইটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের সব থেকে বড় ভুল। তার ফলে কিন্তু বৃহদ্রথকে 187 এডিতে তোমার পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে। তারপর অনেক কারণ ছিল যে মানে তোমার এই মানে অশোকের পর আর সেরকম শক্তিশালী কোনো রাজা আসেনি যে অশোক যুদ্ধ করতো না, এই না যে সে যুদ্ধ পারতো না, সে কিন্তু যথেষ্ট একজন, সে প্রথম জীবনে সেনাপতি ছিল কিন্তু অশোক। মানে এক কথা তাকে ভয় পেত, এবং কলিঙ্গ যুদ্ধে যে আকারে করেছিল মানে একদম পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল, 1,00,000 মানুষ মারা গিয়েছিল তোমার। বুঝতে পারছো? সেই মানে 1,00,000 মানুষ মানে কতজন? আর তোমার হচ্ছে আবার অনেকের তোমার অশোক তোমার এই যে তোমার হচ্ছে যে পুজোতে বলি যেটা, সেটাকে নিষিদ্ধ করে দিয়েছিল, যেটা যেন একটা মানে ব্রাহ্মণরা, যেটা এখানে ব্রাহ্মণদের একটা অর্থনৈতিক বিষয় এর সাথে ছিল, সেই জন্য ব্রাহ্মণরা একটু খুঁজেছিল। তারপরে তোমার বিভিন্ন ট্যাক্স ওইসব উঠিয়ে দিয়েছিল, বিভিন্ন পশু চিকিৎসালয় এইসবে প্রচুর টাকা খরচ করতে, এইসব মোটামুটি কারণ। এবং 187 এডিতে, সরি এডি না, খ্রিস্টপূর্বাব্দে ওই মানে তোমার মৌর্যদের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ উনি ওই শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। মৌর্য যুগে কণ্ঠক শোধন ছিল কি? কণ্ঠক শোধন একটা তোমার মানে বিচারালয়ের মানে কি বলবো, তোমার বিচারালয়ের একটা মানে এখন যেরকম আমরা আদালত বলি না, সেই আদালত টাইপের। বুঝতে পেরেছো? এটা ছিল তোমার হচ্ছে ফৌজদারি বিচারালয়। বুঝতে পেরেছো? ফৌজদারি বিচারালয়কে বলা হতো তোমার হচ্ছে কণ্ঠক শোধন। আর চলো, মৌর্য যুগে পাসপোর্ট অফিসার কে ছিলেন? মানে পাসপোর্ট অফিসারের কে কি বলা হতো আর কি? মদ্রাধ্যক্ষ, নবদক্ষ, শুল্কাধ্যক্ষ, কোষাধ্যক্ষ। মদ্রাধ্যক্ষ অর্থাৎ পাসপোর্ট অফিসারকে মদ্রাধ্যক্ষ বলা হতো তখন। বুঝলে তখনকার আমলে পাসপোর্টের কনসেপ্ট। আর শুল্কাধ্যক্ষ যারা ওই রাজস্ব
আদায় টাদায় করতেন আর কি। আর কোষাধ্যক্ষ যারা রাজার ট্রেজারি ওইগুলো দেখাশোনা করতেন এই। আর তোমার নবদক্ষ ছিলেন তোমার হচ্ছে ঠিক মনে আসছে না, নবদক্ষ হয়তো কিছু ছিলেন, এমনি দিয়েছি বাট এখন আমার ঠিক মনে আসছে না। এক গাদ অধ্যক্ষ, তোমার 48 জন অধ্যক্ষের নাম পাওয়া যায় অর্থশাস্ত্রে, 38টা মানে 34টা অধ্যক্ষর, তা সব তো মনে থাকে না। তা চলো আজকের ক্লাস এই অবধিই থাক। সামনের দিন আমরা নেক্সট অধ্যায় ধরবো। আজকে আমার সত্যি কথা শরীরটাও ভালো না বলে হয়তো আমি একটু ভালো করে পড়াতে পারলাম না। আর তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে আমি বলবো। আর যারা আমাদের এই নোটস পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন করতেছে, এই টেলিগ্রামে জয়েন করবে, এই হিস্ট্রি বাই শোভন স্যার এই নাম দিয়ে টেলিগ্রামে সার্চ করবে, চলে আসবে, এই আমার ডিপি দেখতে পাবে, জয়েন হয়ে যাবে তোমরা। আর এই যে এই ছবিটা দেখতে পাবে, এইভাবে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিই এবং ক্লাসের শেষে তোমার পিডিএফও আমি প্রোভাইড করে দিই। আর এই আমাদের টেলিগ্রাম লিঙ্ক, এখানে আমাদেরকে আমার টেলিগ্রাফে আর আমার নাম, এই নামটাও দিয়ে সার্চ করতে পারবে, এই টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে সার্চ করতে পারো। আর এই যে তোমার হচ্ছে এই নম্বরে ফোন করতে পারো যখন খুশি, কেমন? এই নম্বরে যখন খুশি না মানে 10টা থেকে 5টা অবধি সকাল, আর যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আমার টাইম মতো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, কেমন? আর আমাদের টেলিগ্রাফ মানে আমাদের একটা নিউজ পেপার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, তোমরা যদি এখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ নিউজ পেপার, তারপরে চাকরির অ্যালার্টের যে নিউজ পেপারগুলো থাকে সেইগুলো আমরা দিই, তারপরে যে মানে যেসব থাকে এইগুলো দিই, তারপরে বিভিন্ন যেসব মানে নাম করা নিউজ পেপার, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, এই সময়, আনন্দবাজার পত্রিকা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, এগুলো সব নিউজ পেপার পিডিএফ আকারে সকাল 11টার মধ্যে দিয়ে দেওয়া হয়। তুমি এখন নিউজ পেপার গ্রুপে জয়েন করবে কী করে? কিছুই না, এই যে আমাদের ফোন নাম্বারটা আছে 9476429107, এই নম্বর জাস্ট একটা হাই লিখে পাঠাবে, অটোমেটিকলি তোমার কাছে চলে যাবে। এবং আমি সবাইকে বলবো আমাদের চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আমি প্রতিদিন তোমার হচ্ছে প্রতিদিন ক্লাস হবে তোমার সোমবার, বুধবার এবং শুক্রবার রাত 8টা থেকে, সোম, বুধ আর রাত 8, শুক্র, এই রাত 8টা থেকে প্রতিদিন ক্লাস হবে, বুঝতে পেরেছো? তাহলে আশা করা যায় আজকে অবধি থাক বন্ধুরা। আজকে এই অবধি থাক, টাটা, গুড নাইট। আবার নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আর আমাদের যদি কোনো প্রবলেম হয় এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি সুযোগ করে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো।